ধরনের উক্তি নেহাজেত অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত। এক ধরনের বক্তব্যে অখণ্ড ভারতের প্রবক্তাদের প্রচারণারই মিল খুঁজে পাওয়া যায়। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামকালে কংগ্রেস অনুসৃত অখণ্ড ভারত এবং মুসলিম লীগের দ্বিজাতিতম এই বিষয় দুইটির একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। প্রাগৈতিহাসিক যুগ থেকেই এই অঞ্চলে বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের স্বকীয়তা বজায় রেখে স্বাধীনভাবে বসবাস করে এসেছে। শুধুমাত্র বহিরাগত বিজাতীয় শক্তিরাই তাদের শোষণ পাকাপোক্ত করার জন্য অস্ত্রের বলে দেশীয় বিভিন্ন জাতি গোষ্ঠীর স্বাধীনতা কেড়ে নিয়ে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এই উপমহাদেশে একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার চেষ্টা করেছে। বৈদিক যুগে আর্যভাষীদের আগমনের কাল থেকে ব্রিটিশ উপনিবেশবাদের শাসনকাল পর্যন্ত ইতিহাস ঘাটলে এই সত্য অতি সহজেই অনুধাবন করা যায়। আদিকালের বর্ণ হিন্দুরা রামরাজ্য কায়েমের ধোঁয়া তুলে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। একচ্ছত্র আধিপত্য সাধন করতে সক্ষম হয়নি আফগান এবং মুঘল শাসকরাও। একমাত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদী আধুনিক উচ্চতর মানের সমরাস্ত্র এবং বৈজ্ঞানিক প্রযুক্তির বদৌলতে পুরো উপমহাদেশকে একটি প্রশাসনিক রাষ্ট্রের রূপ দিতে সক্ষম হয়েছিল। অতএব যুক্তিসঙ্গত কারণেই বলা যায় যে একক রাষ্ট্র হিসাবে ভারতের ইতিহাস অতি সাম্প্রতিক। 1900-এর দশকে ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে বিভিন্ন জাতি গোষ্ঠীর আন্দোলন যখন দানা বেঁধে উঠছিল তখনই পাশ্চাত্য ধ্যানধারণায় দীক্ষিত বর্ণ হিন্দুদের নেতৃত্বে সৃষ্টি করা হয় কংগ্রেস পার্টি ব্রিটিশ প্ররোচনায়। মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতার দাবিকে উপেক্ষা করে ব্রিটিশ সৃষ্ট ইন্ডিয়ান আনশনকে অটুট রেখে স্বাধীনতার পর তাদের ক্ষমতায় বসানো। এর ফলে বর্ণ হিন্দুরা দীর্ঘদিনের লালিত স্বপ্ন অখণ্ড ভারতে রামরাজ্য প্রতিষ্ঠা করার সম্ভাবনা দেখতে পায়। তাদের প্রতি ব্রিটিশ সহযোগিতার কারণ ছিল মূলত দুটি। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উপমহাদেশ দখল করতে হয়েছিল মুসলমানদের বিরোধিতার মুখে। ফলে মুসলমানরা হয়ে ওঠে তাদের চোখের বালি। প্রতিহিংসার রোষানলে ব্রিটিশ সরকার মুসলমানদের ঘৃণা ও সন্দেহ করতে থাকে। পক্ষান্তরে হিন্দুরা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে তাদের সাহায্যই করেছিল মুসলমানদের পরাস্ত করে ক্ষমতা দখলের ব্যাপারে। পুরস্কার স্বরূপ মুসলমানদের ধনসম্পদ হিন্দুদের হাতে তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে ব্রিটিশ অনুকম্পা ও মদতপুষ্ট হিন্দুরা সমাজের সর্বক্ষেত্রে বিত্তশালী এবং প্রভাবশালী হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়। মুসলমানরা হয়ে পড়ে নিঃস্ব ও ক্ষমতাহীন। সুদীর্ঘ 200 বছরের ব্রিটিশ গোলামির ইতিহাসে হিন্দু সম্প্রদায় বরাবরই ছিল ব্রিটিশ শাসক গোষ্ঠীর সহযোগী মিত্রশক্তি আর মুসলমানরা পরিণত হয় নিগৃহ ও করুণার পাত্রে। পাশ্চাত্য শিক্ষা এবং ধ্যানধারণায় গড়ে ওঠা উচ্চবিত্ত বর্ণ হিন্দু সম্প্রদায়ের আনুগত্য সম্পর্কে ব্রিটিশ শাসক গোষ্ঠী ছিলেন নিশ্চিত কনভিন্সড। তাই তারা চেয়েছিলেন স্বাধীনতার পর রাষ্ট্রীয় ক্ষমতায় শ্রেণীকেই অধিষ্ঠিত করতে, যাতে করে সমগ্র উপমহাদেশে তাদের মাধ্যমে নিজেদের স্বার্থ কায়েম রাখা সম্ভব হয়। পরিকল্পনা অনুযায়ী কংগ্রেসকে জাতীয় দল হিসেবে প্রতিষ্ঠিত করার কাজটি ছিল তাদের সমগ্র রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার বানাবার পূর্বশর্ত। সেটা অর্জন করার জন্য ধর্মীয় চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। অতি কৌশলে বন্দে মাতরম, ভারতমাতা, হিন্দুস্তান, জয় হিন্দ ইত্যাদি স্লোগান ভুলে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সমর্থন ও আনুগত্য লাভ করে কংগ্রেসকে একমাত্র জাতীয় দল হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন নব্য চাণক্যরা। But every action has an equal and opposite reaction. ব্রিটিশ বিরোধী স্বাধীনতার আন্দোলনের গায়ে তথাকথিত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী কংগ্রেস যখন হিন্দু ধর্মের নামাবলী একতরফাভাবে চাপিয়ে দিল তখন সংখ্যালঘু জাতি গোষ্ঠীগুলো নিজেদের অস্তিত্ব সম্পর্কে শঙ্কিত হয়ে ওঠে। এই অবস্থায় উপমহাদেশের বিভিন্ন জাতিসত্তায় বিভক্ত মুসলমান সম্প্রদায় নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য ভিন্ন রাষ্ট্রের দাবিতে সোচ্চার হয়ে জোর আন্দোলন গড়ে তোলে। এই প্রেক্ষাপটেই কংগ্রেসের মোকাবিলায় মুসলমানদের দাবিকে রাজনৈতিক রূপ দেবার জন্যই গঠন করা হয়েছিল রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ এবং কংগ্রেসের অখণ্ড ভারত তত্ত্বের মোকাবিলায় মুসলিম লীগ প্রচার করেছিল দ্বিজাতি তত্ত্ব। পরবর্তীতে ক্রমান্বয়ে হিন্দুদের জন্য হিন্দুস্তান এবং মুসলমানদের জন্য পাকিস্তান এই দুটো দাবিতে হিন্দু মুসলমান এই দুই ধর্ম গোষ্ঠীর মেরুকরণ ভয়াবহ সংঘাতের রূপ ধারণ করে।
সংঘর্ষে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে দুপক্ষেই। এই অবস্থার পরিপ্রেক্ষিতেই হিন্দুস্তান ও পাকিস্তান সৃষ্টির দাবি বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল ব্রিটিশ সরকারকে। তর্কের খাতিরেও যদি ধরে নেওয়া হয় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা দ্বিজাতি তত্ত্বকে খণ্ডিত করেছে, তবে যুক্তিগত কারণেই মেনে নিতে হবে বাংলাদেশের স্বাধীনতা অখণ্ড ভারত তত্ত্বকেও খণ্ডিত করেছে একইভাবে। কিন্তু আমার মনে হয় ১৯৭১ সালে দ্বিজাতি তত্ত্বের অসার তা নয়, বরং বাংলাদেশের প্রতিষ্ঠার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে ভারত একটি বহুজাতিক দেশ। একই সাথে এটাও প্রমাণিত হয় যে শুধুমাত্র বিশেষ একটি উপাদানের উপর ভিত্তি করে কোন জাতিসত্তা গড়ে উঠতে পারে না। জাতীয়তাবাদী চেতনার বিকাশে মূল ভূখণ্ড, ভাষা, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, সাহিত্য সংস্কৃতির ঐতিহ্যের সাথে ধর্মীয় মূল্যবোধও একইভাবে প্রভাব রাখে। নির্দিষ্ট ভূখণ্ডে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সম্প্রদায়, জাত, কুল নির্বিশেষে যখন কোন জনগোষ্ঠী এক সামগ্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে তখনই জাতীয়তাবাদ প্রাণ পায়। জাতীয়তাবাদ মূলত এক ধরনের অনুভূতি, এক ধরনের মানসিকতা, এক ধরনের জাগ্রত চেতনা, যার সৃষ্টি হয় জনসমষ্টির প্রবাহমান ঐতিহাসিক জীবনধারায়। জাতীয় সংগ্রামের ধারায় গতিশীলতা অর্জন করার জন্য কখন কোন উপাদানটা বিশেষ ভূমিকা রাখবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে সময়, বাস্তব পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং নেতাদের উপর। অতীত সম্পর্কে গৌরববোধ, বর্তমানের উপভোগ বা বঞ্চনা আর ভবিষ্যতের রঙিন স্বপ্ন জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করে এবং জনমনে গড়ে তোলে ঐক্যবদ্ধ সুরের মূর্ছনা। এক ধরনের ঐক্যবদ্ধ চেতনা যখন কোন জনসমষ্টিকে একত্রিত করে তখন সামাজিক ও রাজনৈতিক শক্তি হিসেবে তা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সামগ্রিক সত্তা হিসাবে তা বিভিন্ন মাত্রায় প্রকাশিত হয় আর তারই ফলে একটি জাতি সবরকম চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আদর্শিক ও দৈহিকভাবে প্রস্তুত হয়। বাংলাদেশে জাতীয়তাবাদের প্রশ্নে এখনও প্রচুর বিভ্রান্তির অবকাশ রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিভ্রান্তিকে আরও জটিল করে তুলেছেন তাদের ক্ষণস্থায়ী রাজনৈতিক ফায়দা লুটার জন্য। এই বিভ্রান্তি নিরসনের জন্য বুদ্ধিজীবীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রয়োজন তাও প্রায় অনুপস্থিত। পরিষ্কারভাবে সত্যকে আমাদের জানতে হবে। আমাদের জাতীয়তাবাদ কি? বাংলাদেশী জাতীয়তাবাদ, না বাঙালি জাতীয়তাবাদ। প্রাচীন বঙ্গ অববাহিকা ও তৎসংলগ্ন ভূভাগ যে ভারতীয় উপমহাদেশে একটি প্রাচীন এবং সুপরিচিত সব বৈশিষ্ট্যে সমুখল অঞ্চল দেন তার অসংখ্য সাক্ষ্য প্রমাণ প্রাচীন বৈদিক সাহিত্যে বিধৃত রয়েছে। খ্রিস্টপূর্ব ১৪০০-১০০০ সালের মধ্যে ঐতরেয় অরণ্যকে বঙ্গের কথা রয়েছে। মহাভারত ও হরিবংশেও দেখা যায় বঙ্গ প্রসঙ্গ। সুতরাং বঙ্গ জনপদকে নেহায়েত অর্বাচীন বলে আখ্যায়িত করার কোন কারণ নেই। রামায়ণেও বঙ্গের উল্লেখ রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রাচীন জনপদ হিসেবে বঙ্গের উল্লেখ রয়েছে। এক দেশের কুলপাত্রন স্কং কারসাসিক বস্তু বয়ন শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল বলেও কৌটিল্য বয়ান করেছেন। বরাহ মিহির ৫০০-৫৫০ খ্রিস্টাব্দে তার বৃহৎ সংহিতা গ্রন্থে পূর্বাঞ্চলীয় দেশ অর্থাৎ বঙ্গদেশ পরবর্তীকালে বাংলাদেশের অন্তর্গত যে কয়টি জনপদের নাম করেছেন সেগুলো হল হরিকল, গৌতক, পৌন্দ্র, বঙ্গ, বর্ধমান, তাম্রলিষ্টি, সমতট ও উপবঙ্গ। সতীশচন্দ্র মিত্র মহাশয় যশোর, খুলনা সংলগ্ন দক্ষিণবঙ্গের কিছু অংশকে উপবঙ্গরূপে শনাক্ত করেছেন। এছাড়া বর্তমান বাংলাদেশের আর একটি প্রাচীন জনপদ সুহের কথাও ইতিহাসে বর্ণিত হয়েছে। বর্তমান বাংলাদেশের এবং আদিকালের বঙ্গদেশের পশ্চিম এলাকার নাম ছিল সুহয়, অঙ্গ, বর্তমান মিথিলা ও কলিঙ্গ উড়িষ্যা প্রদেশের অংশ হিসেবে বাংলাদেশের তথা বঙ্গদেশের অন্তর্ভুক্ত ছিল। হিম যুগের পর থেকে বাংলাদেশ কখনো জনশূন্য থাকেনি। পৃথিবীর অন্যান্য প্রান্তের মানবগোষ্ঠীর মতো বাংলাদেশেও আদিম মানব সভ্যতার বিবর্তন ঘটেছিল। কারণ এখানেও প্রশ্ন ও নব্য প্রস্তুর এবং তাম্র যুগের অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পোল, বাউরি, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, শাবর, পুলিন্দ, হারি, ডম, চণ্ডাল, রাজবংশী সমুদায় অন্তজ জাতির সমষ্টি বাংলাদেশের আদিম অধিবাসীগণের বংশধর। ভাষার ও আকৃতির মূলগত ঐক্য হতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সমুদায় জাতি একটি বিশেষ মানবগোষ্ঠীর বংশধর।
এই মানবগোষ্ঠীর সাথে অস্ট্রেলিয়ার অধিবাসীদের চেহারার এবং ভাষার মিল পাওয়া গিয়েছিল বলে এদের বলা হয় অস্ট্রো এশিয়াটিক অথবা অস্ট্রিক। বাংলাদেশের দোরগোড়ায় রাজমহল পাহাড়, সেখানের বন জঙ্গলের অধিবাসী পাহাড়িদের ছোট্ট খাটো গড়ন চেহারা, গায়ের রং মিশমিশে কালো, নাক থেবড়া। বেদ এবং নিষাদের যে বর্ণনা আছে তার সঙ্গে হুবহু মেলে সিংহলের ভেড্ডাদের। ফলে এদের নৃতাত্ত্বিক নাম হয় ভেস্ট্রেড, নিষাদ জাতি বলেও তারা আখ্যায়িত হয়েছে। প্রাচীন বাংলাদেশের নানা জায়গায় নানারকম পরিবেশে এবং জল হাওয়ায় নানান দলে ভাগ হয়ে মানুষ বসবাস করত। পরে তাদের রক্তে বহিরাগতদের নানা রক্তের ধারা এসে মিশেছে। বাঁচবার আলাদা আলাদা ধরনের দরুন এবং রক্তের মেশামেশি হওয়ায় স্থানভেদে চেহারায় নানারকম ধাঁচ সৃষ্টি হয়েছে। মনের গড়নে, মুখের ভাষায়, সভ্যভার বাস্তব উপাদানে তার প্রচুর ছাপ আছে। বাংলাদেশের মাটির গুণ আর সেই মাটিতে নানা জাতের মেলামেশা, এরই মধ্যে বাংলাদেশি জনপ্রকৃতির বৈচিত্র্য আর ঐক্যের গোড়া খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশের আদিম অধিবাসীগণ আর্য জাতির বংশগত নন। বাংলা ভাষার বিশ্লেষণ করে পণ্ডিতগণ এই সিদ্ধান্তেই উপনীত হয়েছেন। উপরোক্ত দ্রাবিড় বা আর্য আসলে নরগোষ্ঠীর নাম নয়, ভাষাগোষ্ঠীর নাম মাত্র। একই নরগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার চলন থাকতে পারে, কাজেই শুধুমাত্র ভাষা দিয়ে কোন নরগোষ্ঠীর নামকরণ সঠিক নয়। আসমুদ্র হিমাচল আমাদের এই দেশের নাম বঙ্গদেশ বা বাংলাদেশ। প্রশ্ন দেখা দেয় বাংলা অথবা বাঙ্গালা এবং বাঙালি শব্দের উৎপত্তি হল কি করে। বাংলাদেশের ঐতিহাসিক পটভূমিকায় এই সমস্ত শব্দের ইতিহাস অতি সাম্প্রতিক। জনাব আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে বাংলা, বাঙ্গালা, বাঙালি শব্দের উৎপত্তির যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হল, প্রাচীন বঙ্গ শব্দের সাথে আল শব্দ যুক্ত করে সুলতান শামসুদ্দিন বাঙালি শব্দের চয়ন করেন। আল শব্দের অর্থ পানির রোধ করার ছোট বড় বাঁধ। অন্যদিকে সুকুমার সেনের অভিমত হল প্রথমে বঙ্গ থেকে বাঙ্গালার সৃষ্টি হয়েছে। মুসলিম শাসন আমলে পার্শ্বিক বাঙ্গালা উচ্চারণ থেকে পর্তুগিজরা বানিয়েছে বেঙ্গল এবং ইংরেজদের হাতে পরে বঙ্গ পরিণত হয়েছিল বেঙ্গলি বা বাঙ্গালিতে। বাংলাদেশি জনগণের বাসভূমির রয়েছে একটি ঐতিহাসিক প্রাকৃতিক সীমানা। বারেন্দ্র, রাঢ়, সুহম্ন, তাম্রলিপ্ত, সমতট, বঙ্গ, বাঙ্গাল, হরিকল প্রভৃতি জনপদ গড়ে তুলেছিল বঙ্গবাসী বা বাংলাদেশিরা। কোল, ভিল, সবার, পুলিন্দ, হারি, ডম, চণ্ডাল, সাঁওতাল, মুন্ডা, ওরাও, ভূমিজ, বাগদি, বাউরি, পোদ, মালপাহাড়ি প্রমুখ অন্তজ জনগোষ্ঠীর মিলন এবং তাদের রক্তের সাথে বহিরাগত নানা রক্তের ধারা এসে মিশে এক হয়ে সৃষ্টি হয় বঙ্গবাসী অথবা বাংলাদেশি জাতিসত্তার। সময়ের স্রোতে রাষ্ট্র বিধাতাদের হাতে বাংলাদেশিদের আবাসভূমি বাংলাদেশ খণ্ড বিখণ্ড হলেও ভার ঐতিহাসিক প্রাকৃতিক সীমারেখা মুছে ফেলতে পারবে না কেউ কোনোদিন। রাষ্ট্রীয় সীমারেখা অপরিবর্তনীয় নয়। আমাদের পূর্বপুরুষরা প্রাচীন বাংলাদেশের প্রসিদ্ধ জনপদগুলো গড়েছেন, রাষ্ট্রের বিকাশ ঘটিয়েছেন, জন্ম দিয়েছেন বিস্ময়কর সংস্কৃতি ও শিল্প ঐতিহ্যের। এ ঐতিহ্য আমাদের জাতীয় অধিকার। আজ রাষ্ট্রীয় পরিসীমা এবং আত্মীয়তাবাদ নিয়ে গোষ্ঠী স্বার্থে অযথা যতই যুক্তিহীন বিতর্কের অবতার না করা হোক না কেন, বাংলাদেশের সচেতন জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা সম্ভব হবে না বেশিদিন। তারা তাদের অতীত ঐতিহ্য এবং ন্যায্য অধিকার ভবিষ্যতে একদিন না একদিন আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। পূর্ণ মর্যাদায় একদিন প্রতিষ্ঠিত হবে প্রকৃত বাংলাদেশ এবং আমরাও বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হব গর্বিত বাংলাদেশী হিসাবে। বাংলাদেশি জাতীয়তাবাদী সংগ্রামের কোন কোন পর্যায়ে বাংলা ভাষা মুখ্য ভূমিকা পালন করেছে এ কথা সত্যি। কিরু তাই বলে বাংলাদেশের জাতীয়তাবাদকে বাঙালি জাতীয়তাবাদ বললে সেটা হবে বিভিন্ন নরগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় হাজার বছরের ঐতিহ্যে গড়ে উঠো বাংলাদেশি জাতীয়তাবাদের উপর একটি ভাষাগোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠিত করা। কারণ বাঙালি কোন নরগোষ্ঠীর নাম নয়, ভাষাগোষ্ঠীর নাম মাত্র।